নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রামের থেকে ভবানীপুর জেতা সহজ, কোন অঙ্ক কষে এমনটা বলছেন শুভেন্দু? সবলা মেলায় নেই মমতার ছবি, সোশ্যাল মিডিয়ায় শোরগোল হতেই তৃণমূল বলছে শুধু বাংলাদেশ নয়, নেপাল সীমান্ত দিয়েও ছড়াচ্ছে সন্ত্রাসের জাল, মন্ত্রীর পা পড়তেই বাড়ছে জল্পনা। কলকাতায় দেশের প্রথম ইলেকট্রনিক ফেরি ভেসেল 6 কোটির ঢেউয়ের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আবাসের বাড়িগুলো তৈরি করে রেখে যাচ্ছেন, 2031 সালের পর সব দখল করবে ওরা, বললেন শুভেন্দু অধিকারী। শুরু আবাসের 12 লক্ষ বাড়ির কাজ, নির্মাণ সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা, নজরদারিতে বিডিওরা। পৌষের শেষে দার্জিলিংয়ে তুষারপাত, কেমন থাকবে আগামী কদিনের আবহাওয়া, জেনে নিন বিস্তারিত। দক্ষিণ রায়ের লুকোচুরি, ফের গভীর জঙ্গলে ফিরল বাঘ, পায়ের ছাপে স্বস্তি মইপিঠবাসীর। সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের এসিপি, গ্রেফতার 2। বারবার হাতির হানা লোকালয়, নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব, বিশেষ নির্দেশ জেলা শাসকদের। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। নন্দীগ্রামে থেকে ভবানীপুরে জেতা সহজ, বললেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হিন্দু নির্যাতন, সেই সঙ্গে জঙ্গি কার্যকলাপের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাওয়া, এহেন আবহে হিন্দুত্বের ধ্বজাকে আরও ঊর্ধ্বে তুলছেন শুভেন্দু অধিকারী। বিগত সপ্তাহে তার একটানা কর্মসূচি দেখে এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার সঙ্গে সাযুজ্য রেখে এই কথা বলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। মত ওয়াকিবহাল মহলের বড় অংশের। নন্দীগ্রামে 65% হিন্দু ভোট, তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার তুলনায় ভবানীপুর বিধানসভায় অমুসলিম ভোট 15%-এর মতো বেশি, অর্থাৎ 80% অমুসলিম ভোট রয়েছে। সেই তুলনাকে সঙ্গী করেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের তুলনায় ভবানীপুর সহজ বলে মনে করেছেন। তবে শুধু অমুসলিম ভোট নয়, ভবানীপুরে রয়েছে অবাঙালি ভোটার, যারা বরাবর ঝুঁকে থাকে বিজেপির দিকে, এমনটাই বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ। শুধুমাত্র অমুসলিম ভোট, অবাঙালি ভোট নয়, 2024 সালের লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকাও ভরসা যোগাচ্ছে শুভেন্দু অধিকারীকে। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য, লোকসভা আর বিধানসভা ভোটের প্রেক্ষাপট আলাদা হয়, তাই যে ব্যবধান লোকসভায় হয়েছিল তার কয়েক গুণ ব্যবধানে ঘাসফুল প্রার্থী জয়ী হবেন ওই আসন থেকে। 2021 সালের সেপ্টেম্বর মাসে উপভোটে 72% ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জিতেছিলেন 58,832 ভোটে। আবারও বিধানসভা ভোটে তৃণমূল বিপুল ভোটে ওই আসন থেকে জয়ী হবে বলেই দাবি করছেন রাজ্যের শাসক শিবিরের নেতৃত্ব। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর দাবিকে আকাশ কুসুম কল্পনা বলেও কটাক্ষ করছেন তারা। সবলা মেলায় দেখা যাচ্ছিল না মুখ্যমন্ত্রীর ছবি, তা নিয়েই তীব্র বিতর্ক দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের একাংশ এ নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই নড়েচড়ে বসে প্রশাসন। গতকাল রাতেই নেওয়া হয় উদ্যোগ। জেলা প্রশাসনের পাশাপাশি শাসক দলের উদ্যোগে শুরু হয়ে যায় ছবি লাগানোর তোড়জোড়। জেলা তৃণমূলের নেতাদের একাংশের দাবি, খুব অল্প সময়ের মধ্যে মেলার আয়োজন করা হয়েছে। বেশ কিছুদিন ধরে মেলা হওয়ার কথা ছিল, কিন্তু নানা সমস্যার জন্য মেলা শেষ পর্যন্ত দেরিতে শুরু হয়েছে। ফলে উদ্যোক্তাদের হাতে সময় খুবই কম ছিল। তাড়াহুড়োতেই হয় ভুল করে মুখ্যমন্ত্রীর ছবি বাদ চলে গিয়েছে। যদিও খোঁচা দিতে ছাড়েনি পদ্মশিবী, সুযোগ পেয়ে তৃণমূলকে ছেড়ে কথা বলতে নারাজ তারা। বিজেপি নেতাদের দাবি, আসলে এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই বহিঃপ্রকাশ। নেতাদের সকলে নাকি আমন্ত্রণও পাননি অনুষ্ঠানে। প্রসঙ্গত বুধবার বিকেলে বালুরঘাট হাই স্কুল মাঠে সবলা মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, সঙ্গে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। শুধু বাংলাদেশ নয়, অনুপ্রবেশ ও জঙ্গি নেটওয়ার্কে ব্যবহার হচ্ছে কি নেপাল? নেপাল হয়েই এদেশে ছড়াচ্ছে কি জঙ্গি জাল? অমিত শাহের উত্তরবঙ্গ সফরের পর এবার নেপাল সীমান্ত ঘুরে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তা নিয়েই দিনভর জোর চর্চা চলল উত্তরবঙ্গে প্রশাসনিক মহলে। তবে কি নেপালেই লুকিয়ে নতুন বিপদ? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরের সঙ্গে সঙ্গেই জোরালো হচ্ছে প্রশ্নটা।
এদিন সিকিম যাওয়ার আগে আচমকা নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি এলাকায় যান তিনি। সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানদের সঙ্গেও কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে বেশ খানিকটা অক্সিজেন পান জওয়ানরা। কথা হয় নানাবিধ বিষয় নিয়ে। নজরদারি কতটা আঁটোসাঁটো রয়েছে সে বিষয়েও খোঁজ নেন মন্ত্রী। তবে বড়সড় কোনো চিন্তার কারণ রয়েছে কিনা সে বিষয়ে কিছু খোলসা করেননি মন্ত্রী। শুধু বলেন, সীমান্তে এসএসবি রয়েছে, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, সেই কারণে দুদেশের নাগরিকেরা অবাধে চলাচল করেন। সীমান্ত সুরক্ষায় এসএসবি কাজ করছে। বাংলাদেশে অশান্তির আঁচে তপ্ত এপার বাংলাও। চিন্তায় দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সদা সতর্ক রয়েছে বিএসএফ। তারপরও ঘটে যাচ্ছে কিছু বিচ্ছিন্ন ঘটনা। ইতিমধ্যেই বাংলার নানা প্রান্তে বাংলাদেশি জঙ্গিদের পায়ের ছাপ মিলেছে। ধরা পড়েছে কাশ্মীরি জঙ্গিও। এমতাবস্থায় নেপাল নতুন করে চিন্তা বাড়াচ্ছে কিনা সেদিকে নজর আন্তর্জাতিক মহলের। দেশে প্রথম এনজি ইলেকট্রিক্যাল ফেরি ভেসেলের পথ চলা শুরু হচ্ছে বাংলায়। বৃহস্পতিবার বিকেলে মিলেনিয়াম পার্ক থেকে এই অত্যাধুনিক ই ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহন দপ্তর সূত্রে খবর, এই লঞ্চ তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। এই ই ভেসেলটিতে এসি এবং নন এসি দুটি বিভাগই থাকছে। এসিতে 30 জন যাত্রী এবং নন এসিতে 62 জন যাত্রী নেওয়া হবে। মিলেনিয়াম পার্ক থেকে বেলুর মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই ইলেকট্রিক ফেরি ভেসেলটি। পরিবহন দফতরের এক কর্তা বলেন, 150 জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন একটি লঞ্চ চালাতে ঘন্টায় 10 লিটার ডিজেল খরচ হয়। সেখানে ইলেকট্রিক ব্যাটারি চালিত এই ভেসেল 2 ঘন্টা পর্যন্ত বা 30 কিলোমিটার পথ একটানা চলতে পারবে। পরিবহন মন্ত্রী জানান, আগামী দিনে আরও 12টি ই ভেসেল এবং 12টি বার্ড চালানো হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যে 37টি ডিজেল চালিত লঞ্চ আছে। পরিবেশের কথা ভেবে আগামী দিনে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে বিদ্যুৎ চালিত ভেসেল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্যের। এর ফলে একদিকে যেমন জ্বালানি খরচ বাঁচবে, তেমনি দূষণ কমবে বলেই দাবি পরিবহন মন্ত্রকের। হাওড়া ছাড়াও হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ অন্যান্য জেলার বিভিন্ন ঘাটে লঞ্চ পরিষেবা রয়েছে। পরিবহন মন্ত্রক সূত্রের খবর, আগামী দিনে বাকি জেলাতেও ই ভেসেল চালানোর পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি না বদলালে 2031 সালের পর পশ্চিমবঙ্গ থেকে পালানোর পথ খুঁজতে হবে হিন্দুদের। আর আবাস যোজনায় তৈরি বাড়িগুলো দখল করে নেবে ওরা। হাওড়ার রামরাজাতলায় মন্দির উদ্বোধনের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করে এমনই আশঙ্কার কথা জানালেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেভাবে পাকিস্তান আফগানিস্তানকে হিন্দু শূন্য করা হয়েছে, একই পথে এগোচ্ছে বাংলাদেশ। এদিন নিজের মায়ের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, আমার মা গায়ত্রী ভট্টাচার্য তার বাবা মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে বরিশালে এক কাপড়ে পালিয়ে এসেছিলেন হিন্দু হওয়ার কারণে। আর আমাদেরও যেদিকে যাচ্ছে, 31 সালে পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে। ভাতা আসবে যাবে, আবাস হবে, আবাস ভাঙবে গড়বে, কিন্তু এই যে বাড়িগুলো তৈরি করে রেখে যাচ্ছেন না, সব দখল করবে ওরা। এরপরই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, দখল করেছে আফগানিস্তানে। সেখানে হিন্দু, শিখ ও জৈন পার্সিদের হাতে সবথেকে বেশি সম্পদ ছিল, একদম শূন্য করে দিয়েছে। পাকিস্তানে 1% কমে নামিয়ে দিয়েছে। লাহোর, ইসলামাবাদ থেকে শুরু করে সব বড় শহরের শিক্ষা, ব্যবসা, সম্পদ, অর্থ সব ছিল হিন্দু, শিখ, পার্সিদের হাতে। সেই একইভাবে বাংলাদেশে শূন্য করার কাজ চলছে। এদিনের সভায় হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, ছিলেন অন্যান্য মঠের প্রধানরাও। সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে একসঙ্গে শুরু হতে চলেছে 12 লক্ষ বাড়ি তৈরির কাজ। স্বাভাবিকভাবেই তাই যেমন চাহিদা বাড়বে রাজমিস্ত্রি, তেমনই চাহিদা বাড়বে নির্মাণ সামগ্রীর। আর এই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তার দাম বিক্রেতারা যাতে না বাড়িয়ে ফেলতে পারে, সে বিষয়ে বিডিওদের নজর দিতে বলা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট, ইট, লোহা সহ নির্মাণ সামগ্রী পেতে পারেন, তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে হবে তাদের। নির্মাণ সামগ্রীর সরবরাহ, কাঁচামাল ঠিক থাকে যাতে, তা দেখতে হবে। এদিকে কাজের তদারকিতে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বৃহস্পতিবার মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৈঠক করেন তিনি। কিভাবে বাড়ি তৈরির কাজে গতি আনা যাবে তা নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে প্রথম কিস্তি 60,000 টাকা। বাড়ি তৈরির কাজ যাতে দ্রুত 12 লক্ষ বাংলার বাড়ি শুরু করতে পারে, সেদিকে নজর দিতে বলা হয়েছে প্রত্যেক জেলা শাসককে।
কত দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে, কাজ কতটা এগোলে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হবেন, এইসব জানিয়ে সব জেলাকে বুধবারই চিঠি পাঠিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর। আর এই চিঠির সঙ্গেই দেওয়া হয়েছে এই সংক্রান্ত নিয়মাবলী। এসওপি অনুযায়ী 3 থেকে 6 মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে, তবেই মিলবে শেষ কিস্তির টাকা। তবে ওই টাকা পাওয়ার 3 মাসের মধ্যেই সম্পূর্ণ করে ফেলতে হবে বাড়ি তৈরির কাজ। রাজ্যে দেওয়া টাকার সদ্ব্যবহার সুনিশ্চিত করতে কড়া নজরদারিও নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েতকেও প্রত্যেক মাসে অন্তত একবার বাড়ি তৈরির কাজ পরিদর্শন করে রিপোর্ট দিতে এবং বিডিও অফিসে কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে। একই সঙ্গে উপভোক্তাদের সচেতন করতে ভিডিও ও লিফলেটের মাধ্যমে প্রচার করানোর নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এক কর্তার কথায় এই বিপুল সংখ্যক বাড়ি এক লপ্তে তৈরি হবে। এর ফলে রাজ্যে প্রচুর নির্মাণ সামগ্রী যেমন প্রয়োজন, তেমনি রাজমিস্ত্রিরও। ফলে একটা সিস্টেমে বেঁধে কাজটা এগোনোর চেষ্টা হচ্ছে, যাতে দীর্ঘদিন অপেক্ষা করে থাকা গরিব মানুষ দ্রুত তাদের মাথার উপর ছাদ পেতে পারেন। পৌষ প্রায় শেষের পথে, সংক্রান্তির আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, কিন্তু এখনো সে অর্থে দেখা মেলেনি শীতের। ঠান্ডা জবুথবু করতে পারেনি রাজ্যবাসীকে। সংক্রান্তিতে কি হাড় কাঁপানো শীত অনুভূত হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কিন্তু না, এবারও সুখবর দিতে পারল না হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের বাধা পাবে উত্তরে হাওয়া। ফলে এবার সংক্রান্তিও কাটবে উষ্ণয়। তবে আগামী সোমবার দার্জিলিং এর সম্ভাবনা রয়েছে তুষারপাতের। হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার পর্যন্ত বাংলায় শীতের আমেজ বজায় থাকবে। পৌষ সংক্রান্তির আগেই উত্তর পশ্চিম ভারতে হাজির হবে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তি জাঁকিয়ে শীতে বাধা হতে পারে এই ঝঞ্ঝা। শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকালে থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কুয়াশার সম্ভাবনা একটু বেশি। শনিবার আরও বাড়বে কুয়াশা। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের অন্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। এদিকে অতি ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লিতে। অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে। হিমাচল প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও ওড়িশায় ঘন কুয়াশার সতর্কতা। রীতিমতো লুকোচুরি খেলছে দক্ষিণ রায়। জঙ্গলে গিয়েও বারবার ফিরছে মইপিঠের লোকালয়, আবার মিলিয়ে যাচ্ছে গভীর জঙ্গলে। শুক্রবার সকালে ফের নদীর পাড়ে মিলেছে বাঘের পায়ের ছাপ। বনকর্মীদের অনুমান ফের গভীর জঙ্গলে ফিরে গিয়েছে দক্ষিণ রায়, যার জেরে স্বস্তিতে মইপিঠবাসী। ঘটনার সূত্রপাত গত সোমবার। ওই দিন থেকে কুলতলির মইপিঠে ছড়িয়েছিল বাঘের আতঙ্ক, কারণ রাস্তার উপর মিলেছিল দক্ষিণ রায়ের টাটকা পায়ের ছাপ। স্বাভাবিকভাবেই খবর দেওয়া হয়েছিল বন দফতরে। বাঘের খোঁজে তল্লাশি শুরু হয়, কিন্তু ধরা দেয়নি বাঘ। বুধবার নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। তা দেখে বনকর্মীরা অনুমান করেছিলেন বাঘ ফিরে গিয়েছে সুন্দরবনের গভীর জঙ্গলে। পরবর্তীতে বন দফতরের তরফে তা নিশ্চিত করা হয়, কিন্তু রাত পোহাতে না পোহাতেই গতকাল মইপিঠে ফের বাঘের আতঙ্ক। সকালে নগেনাবাদে নদীর সংলগ্ন এলাকায় মেলে বাঘের পায়ের ছাপ। খবর পেয়েই ঘটনাস্থলে যান বন দফতরের এডিএফও অনুরাগ চৌধুরী সহ রেঞ্জার শুভায়ুষ সাহা ও অন্যান্যরা। তড়িঘড়ি জাল দিয়ে শুরু হয় জঙ্গল ঘেরার কাজ। শুক্রবার সকালে ফের মিলল বাঘের পায়ের ছাপ, যা দেখে বনকর্মীদের অনুমান ফের জঙ্গলে ফিরেছে দক্ষিণ রায়। এই খবরে সাময়িক স্বস্তিতে এলাকার বাসিন্দারা। তবে বাঘের লুকোচুরি খেলা চিন্তামুক্ত করতে পারছে না মইপিঠবাসীকে। সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা, লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি। এই ঘটনায় গ্রেফতার 2 জন। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বসবাসকারী প্রাণকৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের 26 তারিখ লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী কিছুদিন আগে তিনি একটি ফোন পান, যেখানে তাকে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্র ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেন বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে তার কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই মতন নিজের মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করেন তিনি। এরপরই অভিযোগ, প্রাক্তন এসিপির 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 11 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লেকটাউনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লেকটাউন থানার থেকে এই কেসের তদন্তভার নেয় বিধাননগর সাইবার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার পুলিশ। তাদের নাম শুভ্রাংশু মাঝি এবং অর্কপ্রভ রায়চৌধুরী। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে বিধাননগর পুলিশ। বারবার হাতি লোকালয়ে ঢুকে পড়া নিয়ে উদ্বিগ্ন নবান্ন। অবিলম্বে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালু করার নির্দেশ জেলা শাসকদের। এ বিষয়ে গতকাল বন দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব। বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকটি জেলার জেলা শাসকও। সূত্রের খবর অনুযায়ী গতকাল নবান্নে বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। নবান্নের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জেলা শাসক ও জেলার বন দফতরের আধিকারিকরা। বৈঠকে মুখ্য সচিবের নির্দেশ, যে অঞ্চলগুলিতে হাতি আক্রমণের সংখ্যা বেশি সেই অঞ্চলগুলি এবং তার আশেপাশের অঞ্চলগুলির বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে। যে এলাকাগুলোতে হাতির সংখ্যা বেশি বা যাওয়া আসার প্রবণতা বেশি সেই এলাকাগুলোতে এলিফ্যান্ট করিডর করা যায় কি নাকি তা নিয়ে পরিকল্পনা করতে হবে। সেই সঙ্গে মুখ্য সচিবের আরও নির্দেশ, সমীক্ষা করে ইলেকট্রনিক ফেন্সিং আরও বাড়াতে হবে। প্রয়োজনে হাতির দলের মধ্যে থাকা 1টি বা 2টি হাতিকে কলার পরাতে হবে যাতে তাদের গতিবিধি চিহ্নিত হয়। পাশাপাশি আলিপুরদুয়ারের ঘটনা নিয়ে জেলার ফরেস্ট অফিসার ও জেলা শাসককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্য সচিবের। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।